আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তোমাদের ডাবলিন এনফোর্সমেন্ট বিম। ঠিক আছে? সো এতদিন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের সিঙ্গলি এনফোর্সমেন্ট বিম। আর আজকে আমরা একটু একটু ডিফিকাল্ট জিনিসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডাবলিন এনফোর্সমেন্ট বিম। তার আগে আমি তোমাদেরকে বলে নিই যে আসলে ডাবলিন এনফোর্সমেন্ট বিমটা কি এবং এটা পারপাসটা আসলে কি। ঠিক আছে? সো কোশ্চেন হচ্ছে 1 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ ডাবলিন এনফোর্সমেন্ট, what is DRB বা ডাবল এনফোর্সমেন্ট বিম, অ্যান্ড তোমার হচ্ছে পারপাসেস অফ কম্প্রেশন স্টিল। ঠিক আছে? পারপাসন অফ কম্প্রেশন স্টিল। সো দেখো এখানে তোমাদের যদি দেখা যায় আর কি, আশা করি সবার জন্য দেখা যাচ্ছে। এখানে কি বলছে ডাবল এনফোর্সমেন্ট বিম বলতে, বিম সেকশন ইজ লিমিটেড ডিউ টু আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট। আমি আগে লাইনগুলো পড়ি, তারপরে আমরা হচ্ছে একটু ডিটেলস আলোচনা করব। এজ এ রেজাল্ট দ্য কংক্রিট ক্যান নট ডেভেলপ কম্প্রেশন ফোর্স রিকোয়ার্ড টু রেজিস্ট দ্য গিভেন বেন্ডিং মোমেন্ট। বিএম মানে হচ্ছে বেন্ডিং মোমেন্ট। দেয়ারফোর রেইনফোর্সমেন্ট ইজ অ্যাডেড ইন দ্য কম্প্রেশন জোন অ্যান্ড দ্য বিম ইজ কল্ড ডাবল এনফোর্সমেন্ট বিম। পারপাসটা কি? টু সাপোর্ট দ্য স্টিরাপ, যাতে আমাদের স্টিরাপটা, আরেকটা হচ্ছে রিডাকশন অফ লং টার্ম ডিফ্লেকশন, যাতে আমাদের লং টার্ম ডিফ্লেকশন না হতে পারে। আমি অবশ্যই বুঝতে পারতেছি তোমরা হয়তো অনেক কিছু বুঝে নাই যে আসলে স্যার কি বলতেছেন, আবল তাবল। এখন আমি তো আসলে ব্যাপারটা আসলে বুঝে কি। দেখো আমরা যখন ইউএসডি ডিজাইন করতেছিলাম, তো তোমরা একটা বিমের সেকশন ডিজাইন করছিলাম না সবাই? তো বি, ডি আর এস, এই তিনটা জিনিস আমরা বের করছি। আমরা কি বের করছিলাম? এটা 12 ইঞ্চি বের করছিলাম, এটা হচ্ছে 20 ইঞ্চি বের করছো। এটা কে বের করছে? এটা তোমরা সিভিল ইঞ্জিনিয়াররা বের করছো। এসে বলছো স্যার আমরা 12 আর আমরা 20 পাইছি, এখানে আমরা রেনফোর্সমেন্ট দিছি এখানে। এবং আমরা নিচে কেন রেনফোর্সমেন্ট পাইছি? কারণ আমাদের নিচে আমার ডিফ্লেকশন হচ্ছিল। ঠিক আছে? আমরা এটা পাইছি। এবং এটা ছিল আমাদের নিউট্রাল এক্সিস, এবং নিউট্রাল এক্সিসের উপরের কংক্রিটটা কি নেবে? এই কংক্রিটটা আমাদের কম্প্রেশন নেবে। দেখো এখানে 12 আর 20 আমি এটা বলে দিছি। কিন্তু হঠাৎ করে সিভিল ইঞ্জিনিয়াররা কিন্তু অবশ্যই আর্কিটেকচারের সাথে কাজ করা লাগে। সো আর্কিটেকচারাল কনসিডারেশন, সো বলছে কি বিম সেকশন ইজ লিমিটেড ডিউ টু আর্কিটেকচারাল কনসিডারেশন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম। আর্কিটেক্ট হঠাৎ করে আমরা বললো যে আপনি আমাকে এটা বানাই দিয়েছেন, আমি তো এটা রাজি না, আপনি আমাকে এমন একটা বিম বানিয়ে দেন যেটা হবে এখানে 10 ইঞ্চি এবং এখানে হবে অনলি 15 ইঞ্চ। উনি আমাকে এটা বলে দিচ্ছে। সো ওকে ফাইন, আপনি আমার সিভিল ইঞ্জিনিয়ার কি করবে? সিভিল ইঞ্জিনিয়ার এখানে রেইনফোর্সমেন্ট আগে 3টা ছিল, ওকে এখানে রেইনফোর্সমেন্ট 4টা দিয়ে দিলাম। সো এই পাশে যাতে ডিফ্লেকশন না আসে, এটা আমার কন্ট্রোল হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো, মানে এখানে ডিফ্লেকশনটা আমি কন্ট্রোল করে ফেলছি, যে আমাদের এখানে আসলে কি ডিফ্লেকশন আসবে সেটা আমি কন্ট্রোল করে ফেলছি। কিন্তু আমি আসলে কম্প্রেশনটাকে কন্ট্রোল করতে পারতেছি এখানে। দেখো এখানে 12x20, আমি যদি এটা 10ও ধরি, মানে হাফ ধরলাম, তাহলে এখানে কত আসবে? এখানে প্রায় 120, হ্যাঁ 120 ইঞ্চি স্কোয়ার পরিমাণ এরিয়া হচ্ছে আমার কম্প্রেশন নিচ্ছে, কংক্রিট কম্প্রেশন নিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আসলে কি হচ্ছে? এই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে আমার, যে তোমার এখানে কত আসবে? 10x7.5 আমাকে, কারণ হচ্ছে 10x7.5 এতটুকু আমাকে কম্প্রেশন নিতে পারবে। কিন্তু এমন হইতে পারে যে এই কংক্রিটটা আমার আসলে কম্প্রেশনটা নিতে পারতেছে না। কি নিতে পারবে না? কম্প্রেশনে ফেল করে যাবে, কম্প্রেশনে ফেল করবে। সো আমি তো যাচ্ছি না যে কম্প্রেশনে ফেল করুক, তখন অনলি কম্প্রেশন নেওয়ার জন্য এখানে আমি স্টিল দিব। সো এই জিনিসটা মনে রাখা লাগবে যে এই নিচের স্টিলটা কিসের জন্য দেই? নিচের স্টিলটা আমি দেই টেনশনের জন্য, এবং যদি উপরের স্টিল আমি অনলি কম্প্রেশনের জন্য দেই, তখন হচ্ছে এই রেনফোর্সমেন্টটাকে আমাদেরকে বলা হয় ডাবল রেনফোর্সমেন্ট বিম। সো সবার মধ্যে মাথায় একটা জিনিস আসতে পারে যে স্যার আমরা তো নর্মালি যখন আমরা বিল্ডিংয়ে দেখি এটা পিলার হইলো, আমরা দেখি স্যার উপরও রেনফোর্সমেন্ট দিচ্ছে, নিচেও রেনফোর্সমেন্ট দিচ্ছে, ওই বিমগুলোকে ডাবল রেনফোর্সমেন্ট কেন? এটা তো সবাই একটা কমন কোশ্চেন, এটা আমার নিজের কাছেও তখন মনে হতেছে আসলে হয়তো বা ওইটা ডাবল রেনফোর্সমেন্ট। আসলে কিন্তু ব্যাপারটা না। দেখো বিমের সাথে কলাম কানেকশনটা কি থাকে? আমাদের ফিক্সড আকারে থাকে। যখন ফিক্সড আকারে থাকে তখন আমাদের দেখা যায় ডিফ্লেকশনটা কোথায় আসে? উপরেও আসে, নিচেও আসে। এই জন্য তখন হচ্ছে আমি রেনফোর্সমেন্টটা উপরেও দিচ্ছি, নিচেও দিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। যখন এখানে আমাদের ফিক্সড কানেকশনটা থাকবে, ফিক্সড কানেকশন, তখন দেখা যাবে কি এখানেও পজিটিভ মুভমেন্ট, এখানে পজিটিভ মুভমেন্ট, এখানে নেগেটিভ মুভমেন্ট। মানে কি এখানেও টেনশন আছে, এখানেও টেনশন আছে এবং এখানেও টেনশন আছে। এই জন্য আমি উপরে দিছি, আমি এখন নিচেও দিছি। এই ক্ষেত্রে দেখো উপরে রেনফোর্সমেন্টটাও টেনশনের জন্য দিছি, নিচের রেনফোর্সমেন্টটাও আমি টেনশনের জন্য দিছি। এটাকে কিন্তু আমি
বলতে পারবো না। আমি আবার বলতেছি, এটাকে আমি ডাবলি বলতে পারবো না। ডাবলি কখন বলবো? যদি অনলি আমি উপরে রেনফোর্সমেন্টটা কিসের জন্য দেই, আমি কম্প্রেশনের জন্য দেই। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের ডাবলি রেনফোর্সমেন্ট কাকে বলে। যদি আর্কিটেকচারাল রিজনের কারণে এমন হয় যে আমাদের বিম সেকশনটা ফিক্সড হয়ে আছে এবং আমি উপরে রেনফোর্সমেন্টটা শুধুমাত্র কম্প্রেশনের জন্য দেই, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি, ডাবলি রেনফোর্সমেন্ট বিম। সো আমাকে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের একটু হালকা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দেওয়া লাগবে। সো এটার পারপাসটা আসলে কি, কম্প্রেশন স্টিল দেওয়ার আমাদের পারপাসটা কি? সো দুইটা পারপাস আছে। ফার্স্ট যে পারপাসটা হচ্ছে তোমাদের সাপোর্টটা স্টির আপ, আমাদের সাপোর্টটা স্টির আপ। সেকেন্ড যেটা, রিডাকশন অফ লং টার্ম ডিফ্লেকশন। আচ্ছা ঠিক আছে, এই দুটো হচ্ছে পারপাস। এখন তোমাদের কাছে একটা ছোট্ট একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা দেখো, এখানে দুইটা রেনফোর্সমেন্ট দিলাম, এখানে একটা রেনফোর্সমেন্ট দিলাম। এটা সি দিলাম কারণ কি, এটা কম্প্রেশনের জন্য দিছি, এবং এটা কি দিলাম, এখানে আমি জাস্ট হচ্ছে তোমাদের টেনশনের জন্য দিছি। আর একটা সিম্পল বিম আঁকলাম, এখানে অনলি দুইটা রেনফোর্সমেন্ট দিছি নিচে, এটাকে আমি ধরো যে এটা শুধুমাত্র টেনশনের জন্য দিছি, এবং আর একটা বিম আঁকলাম, এখানে দুইটা রেনফোর্সমেন্ট আছে, এখানেও দুইটা রেনফোর্সমেন্ট আছে, বাট এটা টেনশনে আছে, এটাও টেনশন আছে। এখন আমি তিনটা বিমের মধ্যে কোনটাকে আমি ডাবলি বলবো এবং কোনটাকে আমি সিংলি বলবো, ঠিক আছে? তোমাদের কাছে একটা সিম্পল একটা কোশ্চেন, আশা করি যে আমি অ্যান্সার দেওয়ার আগে তোমরা হচ্ছে ভিডিও দেখবে যখন, তোমরা এটা বলে দিতে পারবা। তো দেখো আমি বারবার বলছি, যখন আমরা উপরে কম্প্রেশনের জন্য দিব, নিচে টেনশনে দিব, সেটাকে আমরা কি বলবো? ডিবি, ডাবলি রেনফোর্সমেন্ট বিম, ঠিক আছে? ডিবিআর, ডাবলি রেনফোর্সমেন্ট। দেখো এখানে তোমরা বলতে পারো স্যার শুধুমাত্র নিচে দিচ্ছেন, এটা তো অবশ্যই সিংলি। সো এটাকে কি বলবো? এটা হচ্ছে একটা সিংলি রেনফোর্সমেন্ট বিম, এটা হচ্ছে সিংলি রেনফোর্সমেন্ট বিম, কারণ এটা পারপাস শুধুমাত্র টেনশনের জন্য। এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। এটা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে খুবই একটা বেসিক কনসেপ্ট, যে আমাদের ডাবলি কোনটাকে বলবো, আমরা সিংলি কোনটাকে বলবো। আমরা ডাবলি হিসেবে সবসময় ডিজাইন করতে যাব না। আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন আসো আমরা তোমাদের হচ্ছে ডাব্লিউএসডি ডিজাইনটা আমি এখন দেখাবো না। ডাব্লিউএসডি ডিজাইনটা আসলে অনলাইন ক্লাসে যদি ডাব্লিউএসডি ইউএসডি দুইটা আমি করে যাই, এটা আসলে পসিবল না আমার জন্য, তোমাদের জন্য টাফ হয়ে যাবে। সো আমরা আজকে ফার্স্টে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে? আমরা যে জিনিসটা দেখবো ইউএসডি ফর ডাবলি, ঠিক আছে? ইউএসডি ফর ডাবলি রেনফোর্সমেন্ট, এই জিনিসটা দেখবো আমরা হচ্ছে শুধুমাত্র কখন আমরা ডাবলি বলবো সেটা দেখতে হবে। হ্যাঁ, এখন এখানে দেখো একটা বিম দেয়া আছে, বিমে এখানে রেনফোর্সমেন্ট দেয়া আছে, উপরেও রেনফোর্সমেন্ট দেয়া আছে। উপরে রেনফোর্সমেন্ট কিসের জন্য আছে আমি সেটা জানি না, আমি সিম্পলি এটা জানি না। আমি এখান থেকে রো তো বের করতে পারবো, রো ইকুয়াল দেখি এস বাই বিডি, এটা আমি বের করতে পারবো। যদি এই রো এর মান তোমাদের 0.15 রবি থেকে ছোট হয়, এটা অবশ্যই সিংলি হবে, নো ম্যাটার হোয়াট, যেটা নিচে আছে রেনফোর্সমেন্ট এবং উপরে রেনফোর্সমেন্ট আছে নাকি নাই, এটা আমার দরকার নেই। উপরে এটা কিসের জন্য পারপাস করছো, এটা টেনশনের জন্য না কম্প্রেশনের জন্য, এটা আমার দেখাই লাগবে না। যদি আমি দেখি রো এর মান 0.15 থেকে রবি থেকে ছোট আসে, সেটা অবশ্যই সিংলি, এটা নিয়ে আর কোনো আমার সন্দেহ নাই। উপরে রেনফোর্সমেন্ট থাকুক আর না থাকুক, বা থাকলেও বা বেশি থাকুক বা কম থাকুক, আমরা এটা বুঝতে পারছি। এটাকে আমি অলওয়েজ সিংলি বলবো। কখন আমি সেটাকে ডাবলি বলবো? যদি তোমরা দেখো যে আচ্ছা, তোমাদের একটা জিনিস আছে যে এখানে রো যেটা আমি বলছি, রো ইকুয়াল এস বাই বিডি, এটা কিন্তু টোটাল স্টিলের জন্য না। ধরো এখানে আমাদের আরেকবার দেখাই, এটা মনে করো তোমাদের একটা হ্যাশ 8 বার আছে, আর এখানে কি আছে, দুইটা হ্যাশ 8 বার আছে। এখানে রো ইকুয়াল আমি কি করব? রো ইকুয়াল তো আমার এস বাই বিডি, আমি তো এটা জানি, ঠিক আছে? এস ইকুয়াল কত হবে এখানে? এস ইকুয়াল হবে 2 × 0.79। রোটা হচ্ছে কি, এই জিনিসটা একটু বোঝা লাগবে। রো হচ্ছে তোমাদের
টেনসাইল স্টিল রেশিও, এই ক্ষেত্রে এই জিনিসটা টেনসাইল স্টিল রেশিও, ঠিক আছে। সো এখানে কত আসবে 2 × 0.79 আর এখানে হচ্ছে বিডি। সো অনেকে দেখা যাবে রো ইকুয়াল দেখা যাবে টোটাল স্টিলের জন্য, কিন্তু না। আমি এই জন্য বলতেছি যে যদি টেনসাইল স্টিল রেশিওটা তোমাদের 0.15 রো বি থেকে ছোট আসে, সেটা অবশ্যই সিংলি। আমাকে উপরে রেনফোর্সমেন্ট কি হয়েছে সেটা দেখা দরকার নেই, এটাকে আমি ডাইরেক্ট সিংলি রেনফোর্সমেন্ট বলে দিব। কিন্তু এমন যদি হয় রো এর মান 0.75 রো বি থেকে বড় আসে, তোমরা এখন এখানে কোশ্চেন করতে পারো যে স্যার এটা তো সিংলিতে এটাকে আমরা বলি কম্প্রেশনে ফেল হবে, আমরা তো এটা জানি, কিন্তু না। এখানে রোটা অবশ্যই কি নিচের রেনফোর্সমেন্টের উপর ডিপেন্ড করবে। এই রোটা কিসের উপর ডিপেন্ড করবে? নিচে, মানে টেনশনে আমি কি পরিমাণ রেনফোর্সমেন্ট দিছি সেটার উপর ডিপেন্ড করবে। তখন সেটাকে আমরা বলবো ডাবলি, ঠিক আছে, সেটাকে আমরা ডাবলি রেনফোর্সমেন্ট বলবো। সো আমি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে কি কি জিনিস আলোচনা করছি, যে ডাবলি রেনফোর্সমেন্ট কাকে বলে, আমরা ডাবলি রেনফোর্সমেন্ট পারপাসটা কি সেটা দেখলাম, এবং আমরা কিভাবে বুঝবো যে একটা বিম ডাবলি নাকি একটা বিম হচ্ছে সিঙ্গলি। সো তোমাদের জন্য একটা ছোট্ট একটা কোশ্চেন, তোমরা আমাকে দেখাবা যে এমন ধরো এখানে তোমাদের যেটা আছে ওইটা দিলাম হ্যাশ 8 বার, এবং এখানে দুইটা হ্যাশ কি দিব আমি, এটা হ্যাশ 5 বার, ঠিক আছে। সো এটা কি আমাদের সিংলি নাকি ডাবলি সেটা আমাকে তুমি দেখাবা। এটা হচ্ছে তোমরা বের করে দেখবে এটা সিংলি অর ডাবলি। আমার লেখা হয়তো অনেক খারাপ, এটা নিয়ে আমি জানি। তো সিংলি নাকি ডাবলি এই জিনিসটা দেখাবো, যদি তোমরা এটা বের করতে পারো এটা সিংলি নাকি ডাবলি বুঝতে পারবা। সো এখানে আমরা রো কিসের উপর বের করবো, রোটা অনলি আমরা এই দুইটা রেনফোর্সমেন্ট উপর বের করবো। তারপর রবির জন্য তো আমরা ফর্মুলা জানি, তোমরা রবির জন্য অলরেডি তোমরা ফর্মুলা জানো যে স্যার রবির ফর্মুলা আসলে কি হবে। সো আমরা ওইটা দিয়ে আসলে আমরা সেটা করে ফেলতে পারবো। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। যে আমাদের ডাবলি মানে একটা কলাম বিম দেখলে সেটা ডাবলি নাকি সিংলি সেটা আমরা কিভাবে বুঝবো, কারণ আমাদের তো বিমের গায়ে তো লিখে থাকবে না যে এটা উপরটা কম্প্রেশনের জন্য দেয়া আছে আর নিচেটা টেনশনের জন্য দেয়া আছে। এখন আসো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কি চাই, আমাদের অবশ্যই যায় আছে আমাদের ইল্ডিং এ ফেল করবে, জিনিসটা অলওয়েজ ইল্ডিং এ ফেল করবে। সো যখন আমি তোমাদের একটা সিংলি রেনফোর্সমেন্ট বিম পড়াচ্ছিলাম, নিচে রেনফোর্সমেন্ট দেওয়া ছিল, উপরে কম্প্রেশন নিচে টেনশন। সো আমি ইল্ডিং এর জন্য কিভাবে ফেল হবে নিচেরটা দিয়ে আমি কাজ করে ফেলছি, কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল একটা জিনিস আছে। যেই জিনিসটা সেটা হচ্ছে এখানে তো নিচেও রেনফোর্সমেন্ট আছে আমার স্যার, উপরেও রেনফোর্সমেন্ট আছে। আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আসলে কি চাবো, আমি যাব নিচের যে রেনফোর্সমেন্টগুলো আছে সেইটাও ইল্ডিং হবে, উপরে যে কম্প্রেশনের জন্য দিছি যেটা কম্প্রেশনের জন্য দিছি সেটাও কম্প্রেশনে ইল্ডিং হবে। আমি এই জিনিসটা চাবো, মানে আমি কখনোই যাবো না যে আমার কংক্রিটে একটা ক্র্যাক আসুক, মানে কংক্রিটটা কম্প্রেশনে ফেল আসুক। তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার যদি রিপিটটা করি, আমি চাবো কি যখন আমরা সিংলি নিয়ে কাজ করতেছিলাম, আমরা শুধু নিচের রেনফোর্সমেন্ট ছিল, আমি দেখছি যে নিচের রেনফোর্সমেন্টটা ইল্ডিং আসলে হয়েছে, আমার উপরটা নিয়ে কংক্রিট নিয়ে কোনো কাজ নেই। কিন্তু এখানে আমাকে দেখা লাগবে নিচেরটাও ইল্ডিং আসতে হবে, উপরেরটাও আমার ইল্ডিং আসতে হবে। এই জিনিসটা আমাকে এনশিওর করা লাগবে। এই জিনিসটা যখন আমাদের এনশিওর করা লাগবে, এখানে কিছু লিমিট আছে, যেমন আমরা সিংলির জন্য কিছু লিমিট পড়ছিলাম না, রো এর মান অবশ্যই কি হতে হবে স্মলার দেন ইকুয়াল 0.75 রুবি। এই লিমিটটা পড়ছিলাম না যে আমাদের ইল্ডিং এর জন্য, এই লিমিটটা তো আমরা পড়ছি। সো এখানে হচ্ছে সিমিলার কতগুলা তোমাদের কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো আমাদের একটু দেখা লাগবে যে এসিআই আসলে কি বলে দিচ্ছে, সেই জিনিসটা দেখা লাগবে। সো ওই জিনিসটা দেখার আগে আমরা আসলে মুভমেন্টগুলো বের করে নিব, তারপর হচ্ছে আমরা ওই জিনিসে যাব। এই পেজে আর লেখা যাচ্ছে না। হ্যাঁ, সো আমি ফার্স্টে এজিউম করে নিচ্ছি, এজিউম ইল্ডিং ইন কম্প্রেশন অ্যান্ড টেনশন স্টিল, আমি সেটা এজিউম করে নিচ্ছি। আমরা এখন কিসের ফর্মুলা জেনারেট করবো, আমরা মোমেন্টের ফর্মুলা জেনারেট করবো, মানে টোটাল মোমেন্ট আসলে কত হবে এটা আমরা জেনারেট করবো। সো জিনিসটা আসলে এভাবে লিখলে মনে হয় আমার জন্য তোমাদের দেখতে সুবিধা হবে আর বুঝতে একটু সুবিধা হবে, কারণ এটা অনেক বড়। সো দেখো আমি নিচে একটা কি দিলাম, একটা এটা হচ্ছে বি, এখানে আমি রেইনফোর্সমেন্ট দিলাম, এখন একটা রেইনফোর্সমেন্ট দিলাম টপ পোর্শন থেকে তোমাদের এই পরিমাণ পোর্শন পর্যন্ত, সেটা হচ্ছে ডি, ঠিক আছে। মানে কংক্রিটের একদম টপ পোর্শন থেকে নিচের পোর্শন পর্যন্ত সেটাকে আমরা বলতেছি ডি, হ্যাঁ। এবং টপ পোর্শন থেকে
কম্প্রেশন স্টিলের পর্যন্ত পোর্শনটাকে আমরা বলতেছি ডি প্রাইম, এটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি ডি প্রাইম, ঠিক আছে। এখন দেখো, এখন যদি আমি স্ট্রেস স্ট্রেন কার্ভটা আঁকবো, স্ট্রেস স্ট্রেন মানে শুধুমাত্র স্ট্রেন কার্ভটা আঁকবো, স্ট্রেন কার্ভটা কেমন আসবে, অবশ্যই এরকম আসবে, এটা স্ট্রেন স্ট্রেন। এখন দেখো এখানে কি আসবে, এটা ইপসাইলন নট এস লিখছি, ইপসাইলন নট এসটা কেন লিখছি, ইপসাইলন হচ্ছে আমাদের স্টিলের জন্য আসলে কি পরিমাণ স্ট্রেন আসতেছে। দেখো এখানেও তো আসবে, এখানেও তো স্ট্রেন আসবে, সেটাকে আমি লিখছি ইপসাইলন নট এস প্রাইম, এটাকে আমি কি লিখছি, ইপসাইলন নট এস প্রাইম লিখছি, এবং উপরটাকে যেটা আছে এটাকে আমি ইপসাইলন নট সি লিখছি। আচ্ছা ঠিক আছে, সি লিখতে পারতাম বা ইউ লিখতে পারতাম, এখানে ইউ লিখছে, আমি এটা ইউ লিখলাম, মানে এটা হচ্ছে শুধুমাত্র উপরের এতটুকু স্ট্রেন হচ্ছে আমাদের কংক্রিটের জন্য, এতটুকু কিসের জন্য, এতটুকু হচ্ছে আমার স্টিলের জন্য, এটা কম্প্রেশন স্টিলের জন্য এখানে একটা প্রাইম দিলাম, এবং এটা হচ্ছে আমাদের টেনসাইল স্টিলের জন্য। এখন আসলে আমার স্ট্রেস স্ট্রেন কার্ভটা আঁকি, এখান থেকে স্ট্রেস স্ট্রেন কার্ভ, স্ট্রেস স্ট্রেন কার্ভটা যখন আমি আঁকবো, আঁকা শুরু করি। দেখো সিম্পল জিনিস, সিমিলারলি এখানে আছে, এখানে একটা রেনফোর্সমেন্ট আছে, এটা হচ্ছে আমার ডি প্রাইম, পুরোটা হচ্ছে আমার ডি। সো স্ট্রেস স্ট্রেন কার্ভে স্ট্রেস ডিস্ট্রিবিউশনে দেখো, সো এখানে দেখো এখানে কি আসবে, এএস এফ ওয়াই, এএস এফ ওয়াই আমি আসলে কেন লিখছি, এটা হচ্ছে প্রথম কথা, আমি এএস এফ ওয়াই কেন লিখছি, এএস এফ ওয়াই এই জন্য লিখছি যে এখানে পুরোটা স্টিলের এরিয়া হচ্ছে এস, আর এফ ওয়াই হচ্ছে আমাদের ইল্ডিং বলছি, কিন্তু আমি কোশ্চেনে প্রথমে এখানে বলছি ইল্ডিং, সো এস এফ ওয়াই লিখছি। এখন এখানে একটা নিউট্রাল এক্সিস তো অবশ্যই থাকবে, নিউট্রাল এক্সিসের জন্য আমরা কংক্রিট, শুধুমাত্র কংক্রিটের জন্য এখানে কত আসবে, 0.85 এফ প্রাইম সি, এবং এটা হচ্ছে এ, এবং এটুকু হচ্ছে আমার বি, আমি এটা জানি এটুকু কি। তাছাড়া দেখো কম্প্রেশনে এই স্টিলের জন্য আরেকটা পার্ট আসবে না, এই স্টিলের জন্য, এই স্টিলটার জন্য তো আসবে, এই স্টিলের এরিয়াটা আমি ধরছি এএস প্রাইম, তো দেখো এখানে আরেকটা পার্ট আসবে, সেটা হচ্ছে এএস প্রাইম এফ ওয়াই। সবাইকে বুঝে হয়েছে? আমি আরেকবার যদি বলি, নিচের টেনশন নিচ্ছে শুধুমাত্র এই স্টিলটা, এই জন্য এএস এফ ওয়াই, কিন্তু উপরে কম্প্রেশন নিচ্ছে কে, কংক্রিটটা তো কিছুটা কম্প্রেশন নিবে, কংক্রিটের উপর তারপর যে এক্সেস কম্প্রেশনটা আসবে সেটা নেবে কে, সেটা নেবে হচ্ছে আমার এই, ওই জিনিসটা নেবে হচ্ছে আমার এই ছোট স্টিলটা, সো এই জন্য এএস প্রাইম এফ ওয়াই সেটা আমি লিখে দিলাম। এখন দেখো এখানে এখন ব্যাপারটা আসলে কি হবে, এখন হচ্ছে আমাকে জিনিসটা কি হবে সেটা আমার একটু দেখা লাগবে। এখন দেখো এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা দেখো, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম, ডি মাইনাস ডি প্রাইম কেন, পুয়াটা হচ্ছে ডি, এখান থেকে ডি প্রাইম বাদ দিলেই তো আমি বুঝতে পারতেছি যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ডি মাইনাস ডি প্রাইম। সো এটা আসলে বুঝে হয়ে গেছে যে ডি মাইনাস ডি প্রাইম আসলে কিভাবে আসলো। এখন এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাকে আমি আরো একটু ভাঙাবো, এটা ভাঙাবো কি বলতেছি আসলে, দেখো এস প্রাইম এফ ওয়াই, এখানেও এস প্রাইম এফ ওয়াই লিখছি, এখানে লিখতেছি এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই, এবং এখানে লিখতেছি 0.85 এফ প্রাইম সি এবি, ঠিক আছে। এখন আসলে ব্যাপারটা আসলে আমি কি লিখছি এটা যদি আমি একটু বলি, যে আসলে তোমাদের ব্যাপারটা আসলে কি লিখছি, দেখো এখানে যেটা বলা আছে যে তোমাদের এস প্রাইমের স্টিলের পরিমাণটা আমি অলওয়েজ কম দিব, ঠিক আছে, তো কাপলিং মানে দুইটাকে ব্যালেন্স করা লাগবে। সো ফার্স্টে দেখো এস এফ ওয়াইটাই কি তোমাদের 0.85 এফ প্রাইম সি, এখানে এবি হবে, এবি এবং এস এফ ওয়াই দুইটার সাথে কি সমতা বিধান করতেছে না, মানে দুইটাকে সাম্যাবস্থায় কোনটা রাখতেছে, এইটা এক পাশে আছে এবং আরেক পাশে এইটাও আছে, এইটাও আছে। সো আমি ফার্স্টে দেখছি যে ফার্স্টে উপরের যে কংক্রিটটা আছে এস প্রাইম এফ ওয়াই, এইটা যখন যেই পরিমাণ আমাকে এই বরাবর লোডটা দিবে মানে কম্প্রেশন দিবে, ওই সিমিলার পরিমাণ স্টিলটা হচ্ছে আমার কি ওই পাশে কম্প্রেশনটা দিবে, ঠিক আছে, ওই সিমিলার পরিমাণ স্টিলটা হচ্ছে আমার ওই পাশে কম্প্রেশন দিবে, এবং এই ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম। আমি যদি আরেকবার বলি, যেটা বলতেছি যে এটা হচ্ছে কি কম্প্রেশনের জন্য যেই পরিমাণ এই বরাবর স্ট্রেসটা দিবে, ওই সিমিলার পরিমাণ স্টিলটা এই পাশে হচ্ছে স্ট্রেস দিবে। এবং অবশ্যই আমাদের যখন আমরা কম্প্রেশন স্টিল দিব, এই নিচের যে স্টিলটা থাকবে
এটা অবশ্যই উপরে স্টিলের তুলনায় কি গ্রেটার হবে, মানে এস অলওয়েজ গ্রেটার দেন এস প্রাইম, এটা অবশ্যই। সো কি এস প্রাইম পরিমাণ, এখানে আবার এস প্রাইম কেন লিখছেন? ওই এস প্রাইম মানে হচ্ছে যে জিনিসটা বুঝাচ্ছি, যদি একটু একে দেখাই, যে উপরে একটা রেনফোর্সমেন্ট আছে তোমার হচ্ছে, আর নিচে দুইটা রেনফোর্সমেন্ট আছে, মানে উপরের রেনফোর্সমেন্টটা যেই পরিমাণ স্ট্রেস নেবে, নিচের ওই সিমিলারতে হচ্ছে ওই পরিমাণ স্ট্রেস নেই। তো বাকিটা কার সাথে, বাকি এই রেনফোর্সমেন্টটা আসলে কার সাথে সমতা বিধান করবে? বাকি রেনফোর্সমেন্টটা এখানে যে কংক্রিটটা আছে তার সাথে হচ্ছে সাম্যাবস্থায় থাকবে। আমার কথা কি বোঝা গেছে? নাহলে আমি আরেকবার একটু দেখাই, যে উপর একটা রেনফোর্সমেন্ট আছে, দুইটা রেনফোর্সমেন্ট আছে, মানে উপরেটা যখন কম্প্রেশনে থাকবে, নিচেরটাও এটাকে সমতা বিধান করার জন্য সেটা টেনশনে যাবে, এবং উপরের বাকি কংক্রিটটা যখন তোমাদের কি থাকবে, কম্প্রেশনে যাবে, তখন এই রেনফোর্সমেন্টটা আবার কম্প্রেশনে যাবে, সরি টেনশনে যাবে, মানে সমতা বিধান করার জন্য। সো এই জিনিসটা আমি লিখছি যে উপরের যখন রেনফোর্সমেন্ট আছে, ওই সিমিলার পরিমাণ রেনফোর্সমেন্ট, সমান পরিমাণ রেনফোর্সমেন্ট এখানে আবার টেনশনে সমতা বিধান করছে। সো বাকি যে রেনফোর্সমেন্টটা আছে, বাকি তো রেনফোর্সমেন্ট আছে এতটুকু হচ্ছে বাকি এই কংক্রিটের সাথে একটু তোমাদের হচ্ছে সমতা বিধানে রাখছে। তো আশা করি হচ্ছে তোমরা হচ্ছে এই পার্টটা বুঝতে পারছো। যদি এই পার্টটা বুঝতে পারো, আমরা এখন মোমেন্টের ফর্মুলাগুলো জেনারেট করবো। মোমেন্টের ফর্মুলা জেনারেট করি। মোমেন্টের ফর্মুলা জেনারেট করার জন্য আমাকে আবার দুইটা জিনিস আঁকা লাগবে, এস প্রাইম এফ ওয়াই, এই পারে হচ্ছে এস প্রাইম এফ ওয়াই, ডিস্টেন্সটা হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম, এবং এখানে ডিস্টেন্সটা কি আসবে, এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই, এবং এই পাশে আসবে 0.85 এফ প্রাইম সি এ বি, এবং ডিস্টেন্সটা অবশ্যই ডি মাইনাস এ বাই 2। ঠিক আছে? সো এখানে দুইটা মোমেন্ট আসবে, দুইটা মোমেন্ট আসলে টোটাল মোমেন্ট হচ্ছে কি, এটার জন্য যে পরিমাণ মোমেন্ট আসতেছে, ওইটার জন্য যে পরিমাণ মোমেন্ট আসতেছে, যারা বুঝো নাই, আমি আরেকবার একটু এই কনসেপ্টটা একটু ক্রিটিক্যাল, মানে হচ্ছে কি বলতেছি, দেখো এখানে কম্প্রেশন নিচ্ছে কে, কংক্রিটটা নিচ্ছে, আবার স্টিলটা নিচ্ছে। এখানে টেনশন নিচ্ছে কি, শুধুমাত্র এই দুইটা নিচ্ছে। সো দেখো যখন এই স্টিলটা আমার কম্প্রেশনের স্ট্রেসে আসবে, তখন কি ওই সমান পরিমাণ এটার সাথে সমতা বিধান তো করা লাগবে কোনো একটা কিছু। তো এখানেও হচ্ছে ওই সিমিলার পরিমাণ স্টিল হচ্ছে আমার এখানে এই ডিরেকশন বরাবর টেনশনে থাকবে, এটা বুঝতে পারতেছি। আবার যখন এখানে বাকি কংক্রিটটাও তো আবার কম্প্রেশন দিচ্ছে, ওই বাকি কংক্রিটটার জন্য এখানে হচ্ছে বাকি, মানে এই স্টিলটা আবার বাকি একটা স্টিল আছে, সেটা আবার এই বরাবর আবার টেনশনে থাকবে। সো এই জন্য হচ্ছে এই দুইটা। এখন আমার মোমেন্টের ফর্মুলা কি আসবে, প্রথম এটার জন্য মোমেন্টের ফর্মুলা সেটা আসবে কি, এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম, সিম্পল। আর একটা এম টু কি আসবে, এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। এখন আমাকে বলো তো স্যার, এখানে আপনি জাস্ট শুধু এস মাইনাস এস প্রাইম লিখছেন, আপনি 0.85 এফ প্রাইম সি বিটা কেন লেখেন নাই, ওইটা লেখেন নাই কেন? আমি এই জন্য ওই জিনিসটা লিখি নাই, কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি যে আমার বিমটাতে ইল্ডিংয়ের কারণে ফেল আসবে, এবং ইল্ডিংয়ের কারণে সবচেয়ে হচ্ছে মানে তোমাদের কি সবচেয়ে কম মুভমেন্ট আসবে। ইল্ডিংয়ের জন্য হচ্ছে আমাদের কি মানে সবচেয়ে কম মুভমেন্ট আসবে, এই জন্য আমি ইল্ডিংয়েরটা লিখছি, যাতে ইল্ডিংয়ে আসার আগে তো সেটা ফেল হয়ে যাবে। তাই কম্প্রেশনের জন্য মুভমেন্টের ফর্মুলাটা লিখি নাই। দেখো এখানে দুইটা ম্যাথের মধ্যে জাস্ট এটা হচ্ছে আমার আননোন, এটা আমি কিভাবে বের করবো, 0.85 এফ প্রাইম সি এ বি ইকুয়াল কি, এটা ইকুয়াল কি, এটা না, ইকুয়াল হচ্ছে এস মাইনাস এস প্রাইম তোমাদের এফ ওয়াই। সো এ ইকুয়াল হচ্ছে এস প্রাইম মাইনাস এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। ঠিক আছে? সো মেইন হচ্ছে মোমেন্টের ফর্মুলা হচ্ছে এই দুইটাকে আমরা আসলে সামেশন করা লাগবে। সামেশন করলে আসলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এম ইকুয়াল ফাই লিখে দিলাম এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2 প্লাস এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। ঠিক আছে? আশা করি হচ্ছে আমরা সবাই হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি ব্যাপারটা কি। আমি লাস্টে জাস্ট আমি আমার এখনও কনফিউশন লাগছে, তোমরা বুঝতেছো না। সো এখানে যেটা বলতেছি যে এখানে দুইটা রেনফোর্সমেন্ট, এখানে একটা রেনফোর্সমেন্ট আছে। সো যখন স্ট্রেসটা আসবে তখন নিচের তো শুধু টেনশন নিচ্ছে, এই জন্য আমি এখানে ইএস লিখছি, কিন্তু উপরে কংক্রিট নিচ্ছে, তাই এখানে একটা ইএস এপসিলন নট প্রাইম এবং এপসিলন নট ইউ লিখছি। যখন আমি স্ট্রেস ডিস্ট্রিবিউশনে দেখাচ্ছি, স্ট্রেস ডিস্ট্রিবিউশনে দেখো, স্ট্রেস ডিস্ট্রিবিউশনে এখানে তোমরা সবাই বলতে পারবে এস এফ ওয়াই হবে স্যার, আমরা জানি। এবং এটা কত আসবে, এখানে কম্প্রেশন, তো এই কম্প্রেশনের দুইটা কারণে আসবে, একটা স্টিলের কারণে আসবে। এটা যদি এস প্রাইম পরিমাণ স্টিল আসে তাহলে কি আসবে, এস প্রাইম এফ ওয়াই প্লাস 0.85 এফ প্রাইম সি এ বি
এটা যদি তোমাদের হচ্ছে বি হয় এবং এটা যদি আমাদের এ হয়, ঠিক আছে? তো দেখতে পারতেছো এখানে টেনশনটা কয়টা জিনিসের সাথে সমদ্বিধান করতেছে, এইটার সাথে করতেছে আবার এইটার সাথে করতেছে। সো মানে কি এই পুরো স্টিলটাই তো আসলে এই যে এস পরিমাণ স্টিলটাই এখানে এস প্রাইমের সাথেও সমদ্বিধান করতেছে, আবার 0.85 এফ প্রাইম সি এ বির সাথেও আসলে আমার কি করতেছে আসলে সমতান করতেছে। সো ওইটাকে আমি ভেঙে ভেঙে লিখছি। ভেঙে ভেঙে কীভাবে লিখছি, যে এখানে যদি এস পরিমাণ এফ ওয়াই যদি এখানে এক ধাক্কা মারে, তো সিমিলার রিয়েকশনের জন্য এখানে তো থাকা লাগবে এস প্রাইম এফ ওয়াই। সো বাকিটা কার সাথে থাকবে, বাকিটা কংক্রিটের সাথে থাকবে, বাকিটা থাকবে আমার কংক্রিটের সাথে থাকবে। সো এটাই পাশে, এই পাশে হচ্ছে 0.85 এফ প্রাইম সি এ বি। ডিস্টেন্সটা কত হবে এখানে ডি মাইনাস এ বাই টু। এখন যদি কারো কোশ্চেন থাকে স্যার এটা কেন ডি মাইনাস এ বাই টু লিখছেন এবং এটা কেন ডি মাইনাস ডি প্রাইম লিখছেন, একবার একটু দেখে নাও। কারণ হচ্ছে দেখো এখানে রেনফোর্সমেন্টের ডিস্টেন্স কি, এই বরাবর ডি প্রাইম, তো সো এই ডিস্টেন্সটা হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম, এটা ঠিক আছে। কিন্তু যখন ব্লক আঁকতেছি এটা তো এ, এটা হচ্ছে এ বাই টু, তখন হচ্ছে এটা ডি মাইনাস এ বাই টু। একটু দেখে নাও, আর হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো।